দাদা আলো অধ্যায়ের পার্ট 3 কবে আসবে? পার্ট 3 কবে আসবে? পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্ট যেটা চলে এসেছে। আর আজকে আমরা কি নিয়ে অঙ্ক করব? আমরা করব হচ্ছে তোমাদের প্রিজম নিয়ে। কিসের শেপ এটা? প্রিজমের একটা প্রধান ছেদ। এই প্রিজম নিয়ে আজকে আমরা অঙ্ক করব। আর তোমাদের রৈখিক বিবর্ধন, এই দুটো পার্ট আমাদের বাদ ছিল, বাকিগুলো আমরা আগের দুটো পার্টে কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমাদের যে প্রিজমের অংশ আর হচ্ছে রৈখিক বিবর্ধন, এই দুটো পার্ট থেকে আমাদের কি কি সূত্র ছিল? শুধুমাত্র 3টি সূত্র ছিল। নাম্বার 1 সূত্র, চ্যুতিকোণ ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা ছিল একটা সূত্র। 2 নম্বর সূত্র আমাদের ছিল এই যে এ লিখলাম, প্রিজমের প্রতিসারক কোণ এ, এই এ সমান সমান লেখা যায় R1 প্লাস R2, এটা আমাদের একটি সূত্র ছিল। আমাদের শেষ আরেকটি সূত্র ছিল রৈখিক বিবর্ধন, যেটাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, রৈখিক বিবর্ধন। সেই রৈখিক বিবর্ধন সমান সমান ছিল I/O। I/O মানে ইমেজ বাই অবজেক্ট, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এটা ছিল রৈখিক বিবর্ধন এম। এখন যারা আমার আগের দুটো লেকচার দেখোনি তাদের একটু প্রবলেম হতে পারে, কারণ এই প্রতিটি সূত্র ডিটেইলে একদম আমাদের লেকচার নাম্বার 1-এ বোঝানো রয়েছে। সেই জন্য আমি এখন আর বোঝাতে যাবো না সূত্রগুলো কি করে আসলো, কোন চিহ্নকে কি বলা হয়, কিভাবে সমস্ত কিছু আসলো, সমস্ত কিছু এখন বোঝাতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আমি এখন সময় বোঝাতে যাচ্ছি না। তোমাদেরকেও যদি এগুলো না বুঝে থাকো, এগুলো যদি বুঝতে না পারো, তাহলে লেকচার নাম্বার 1-এ যাও, লিঙ্ক ডেসক্রিপশনে 1-2 দুটোরই রয়েছে, গিয়ে দেখে আসো আগে। তারপরে আজকে এটা নিয়ে অঙ্ক করব। সো অঙ্ক করার আগে বেসিক কয়েকটা জিনিস তবুও তোমাদের জানিয়ে রাখি, যদিও আমাদের লেকচার 1-এ এগুলো জানানো হয়েছিল। নাম্বার 1 জিনিস, সেটা হচ্ছে প্রিজমের যে প্রধান ছেদ, সেটা দেখতে কিরকম হয়? প্রিজম দেখতে কিরকম হয়? ধরো একটা প্রিজম রয়েছে, সেই প্রিজমকে আমরা যদি কাটি মাঝখান থেকে, এটা ধরো একটা প্রিজম, তো এটাকে যদি মাঝখান থেকে কাটি তাহলে আমরা কি ধরনের ছবি পাবো? মাঝখান থেকে কাটলে আমরা এরকম প্রিজমের একটা ছেদ পাবো, তাই তো? একটু বাঁকা হয়ে গেল। আচ্ছা ধরে নাও ঠিকঠাক আছে, একদম ঠিক আছে। সো প্রিজমের এই বিন্দুটাকে যদি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি ধরি, তাহলে প্রিজমের এই যে ওপরে যে কোণটি রয়েছে, এই কোণটিকে কি বলা হয়? এই কোণটিকে বলা হয় প্রতিসারক কোণ। এ দ্বারাই বোঝানো হয়, এই এ কোণকে বলা হয় প্রতিসারক কোণ। মনে রাখবে, অঙ্ক করতে লাগবে, এগুলো বুঝিয়েছি। কোনো একটা আলোক রশ্মি ধরে এইভাবে যাচ্ছে, গিয়ে এখানে আপতিত হলো, এখানে অভিলম্ব, গিয়ে ধরো ভূমির সমান্তরাল চলে গেল, গিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেল। আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, যাচ্ছিল, এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল আলোক রশ্মির, এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মি না গিয়ে কিছুটা ভূমির সমান্তরাল গেল, তারপর এদিকে বেঁকে গেল। তাহলে চ্যুতি কতটা হলো? আলোক রশ্মি এদিক দিয়ে এইরকম যাচ্ছিল, গিয়ে এইরকম যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এই যে এতটা বেঁকে গেল। এই যে এতটা পরিমাণ বেঁকে যাচ্ছে, এটাকে বলা হয় চ্যুতিকোণ ডেল্টা, তাই তো? এগুলো জিনিস আমরা ডেল্টা কিরকম আঁকলাম, এই যে ডেল্টা, এগুলো বেসিক জিনিস যেগুলো আমরা বুঝে এসেছি, তবু আমি একবার জানিয়ে দিচ্ছি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। এই কোণকে বলা হয় I1 কোণ, এই কোণকে বলা, এখানে একটা অভিলম্ব আঁকো, এই কোণকে বলা হয় I2 কোণ, এটাকে বলা হয় R1, এটাকে বলা হয় R2। এটা ছিল বেসিক জিনিস। এবার কয়েকটা জিনিস আমি বলছি, মনে রাখো। সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আলোক রশ্মির চ্যুতি কখন হয় না। একটা এমসিকিউ অনেকবারই মাধ্যমিকে আসে, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে? সেটা হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে। অর্থাৎ লম্ব আপতন মানে আমাদের কোনো একটি ধরো 2 মাধ্যমে বিভেদ তল রয়েছে, সেই বিভেদ তলে আলোক রশ্মি যদি, এটা প্রিজম, এটা হচ্ছে প্রিজমের মাধ্যম কাচ মাধ্যম, তাই তো? আর এটা এয়ার বা বায়ু। আলোক রশ্মি যদি এই দুটো মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে আপতিত হয়, তাহলে কি হবে? লম্বভাবে আপতিত হলে কোনো চ্যুতি হবে না, সোজা চলে যাবে। তারপর এখানে এসে, এখানে কিন্তু আর লম্বভাবে আপতিত হলো না, এখানে এসে কিছু একটা ঘটবে। কিন্তু লম্বভাবে আপতিত হওয়ার ক্ষেত্রে কোনো চ্যুতি ঘটে না, সেক্ষেত্রে I1ও 0 হবে, I আর R1 সবই কি হবে? 0 হবে। এই জিনিসগুলো আমরা জানি। তাহলে চলো এবার অঙ্ক শুরু করি। বোঝার কিছু আর বেশি কিছু নেই, যে 3টে সূত্র দেখালাম, তার মধ্যে প্রথম যে দুটো সূত্র, সেই দুটোতে আমরা প্রিজমের অঙ্ক করব।
প্রিজমের 3-4টে অঙ্ক করব, আর রৈখিক বিবর্ধনের একটা অঙ্ক মনে তোমাদের মনে পড়ছে না কত সালে এসেছিল, কিন্তু এসেছিল রৈখিক বিবর্ধন থেকেও, সেজন্য ওটাকে আমরা একদমই বাদ দেবো না, ঠিক আছে, সেটাও করব। তাহলে রৈখিক বিবর্ধনের অঙ্ক লাস্টের দিকে আমরা হয়তো 2টো করব, আর তোমাদের প্রিজমের 4টে অঙ্ক করব, তাহলে আলো থেকে তোমাদের সমস্ত অঙ্ক শেষ হয়ে যাবে। আর আগে যতগুলো ছিল 2টো পার্ট আমরা করে ফেলেছি, কেউ করে না থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে যাও। তাহলে চলো অঙ্ক শুরু করি। একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে তোমরা এটা বেসিক জানো, তবুও জানিয়ে রাখছি। এটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানে 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ভেতরের কোণগুলির মান কত হয়? ভেতরের কোণের মান হয় 60 ডিগ্রি, এটি মনে করে দিচ্ছি। তাহলে যদি বলে সমবাহু প্রিজম, কোন একটি প্রিজমের সমবাহু মানে সমান বাহু বিশিষ্ট কোন একটি প্রিজমের ছেদ যদি না হয়, প্রধান ছেদ বা যায়নি, তাহলে সেই প্রিজমের যে বাহুগুলি রয়েছে সেগুলো যদি সমবাহু হয়, অর্থাৎ 3টি বাহু যদি সমান হয়, তাহলে সেই প্রিজমের প্রতিসারক কোণ মানে এই যে কোণ যেটা এ বি সি লিখি না আমরা, সেই এই এ যে রয়েছে এই এর মান কিন্তু সেক্ষেত্রে 60 ডিগ্রি হয়। তাহলে যদি বলে প্রশ্নে যদি তোমাদের এরকম বলে দেয় যে একটি সমবাহু প্রিজমকে যদি সমবাহু বলা থাকে, তাহলে আমরা বুঝে নিতে হবে যে সমবাহু প্রিজম বলছে, এর মানে এ সমান সমান 60 ডিগ্রি ইনডাইরেক্টলি বলা থাকে। এটি বলে দিলাম। এবার চলো অঙ্ক শুরু করব। এমনিতে আমাদের শুরু করতে অনেক দেরি হয়ে গেল, আর আমি হয়তো একটু স্পিডে এগোচ্ছি। এবার অঙ্কগুলো একটু ধীরে ধীরেই করাবো যাতে তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পারো। তাহলে চলো, তো আমাদের প্রথম অঙ্কে বলছে যে একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি। একটা সমবাহু প্রিজম রয়েছে আমাদের কাছে, সেই প্রিজমের এক পৃষ্ঠে, ধরলাম এই পৃষ্ঠে, রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি। এটা ধরো অভিলম্ব, তাহলে আপতিত হচ্ছে কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। ওকে, এটা হচ্ছে 30 ডিগ্রি। I1 কত বলে দিয়েছে? 30 ডিগ্রি। চলো আগে এগোই। বলছে একটি সমবাহু প্রিজম মানে এই যে কোণ এ প্রতিসারক কোণ, সেটা কত? 60 ডিগ্রি বলে দিয়েছে। ধরতে হবে এইভাবে ধীরে ধীরে। তাহলে একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি, এক পৃষ্ঠে আপতন কোণ 30 ডিগ্রি, ভালো কথা। তারপরে কি বলছে? বলছে অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি। এবার আলোক রশ্মি এরকম গেল, গিয়ে এবার ভূমি সমান্তরাল যাবে, ধরো ভূমি সমান্তরাল গেল, এবার অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ কত? এভাবে প্রতিষ্ঠিত হবে, আপতিত হলো 30 ডিগ্রিতে, তারপরে এরকম গেল, গিয়ে এরকম চলে আসলো। এবার এটা হচ্ছে প্রতিসরণ কোণ I2, এটা হচ্ছে প্রতিসরণ কোণ I2। কি বলছে? অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি। এই যে অপর পৃষ্ঠ প্রিজমের, সেই অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণের মান কত? 50 ডিগ্রি। এখানে এখানে আপতিত হলো, এদিক দিয়ে প্রতিসৃত হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে বলে দিয়েছে যে আপতন কোণ 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 50 ডিগ্রি, আর প্রতিসারক কোণ এ সমান সমান 60 ডিগ্রি সমবাহুর দ্বারা বলে দিয়েছে। বলছে চ্যুতিকোণের মান কত? চ্যুতিকোণের মান কত কি করে নির্ণয় করব? মাথা কামানোর দরকার নেই। চ্যুতিকোণের রাশিমালা আমরা জানি কি জানি না, আমরা জানি চ্যুতিকোণ ডেল্টা সমান সমান কি হয় না, চ্যুতিকোণ ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। সিম্পলি সূত্র জানি আমরা, চ্যুতিকোণের সূত্রটা খালি মনে রাখতে হতো। এবার দেখি তো প্রশ্নে কি কি বলা আছে। প্রশ্নে I1 বলা আছে, হ্যাঁ I1 30 ডিগ্রি বসিয়ে দিলাম, যোগ I2 বলা আছে, হ্যাঁ I2 বলে দিয়েছে 50 ডিগ্রি বসালাম, মাইনাস A মানে প্রতিসারক কোণ, হ্যাঁ প্রতিসারক কোণ 60 ডিগ্রি বলা রয়েছে। 60 ডিগ্রি কিন্তু বলা নেই, কিন্তু বলা রয়েছে সমবাহু প্রিজম, আর সমবাহু প্রিজম মানেই প্রতিসারক কোণ 60 ডিগ্রি। তাহলে বসিয়ে দিলাম। এবার যোগ বিয়োগ করে দাও, সিম্পল অঙ্ক। এইদিকে 80 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ কত? না চ্যুতিকোণ 20 ডিগ্রি। সিম্পল একটা অঙ্ক হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে সব অঙ্কই কি এত সিম্পল হবে? না, কিছু কিছু অঙ্ক একটু জটিল আসবে। এবার আমরা একটু জটিল অঙ্ক করব। জটিল অঙ্ক বলতে কি, হয়তো শুনে মনে হচ্ছে অনেক বেশি জটিল, কঠিন হবে, হয়তো কোনো কঠিন নয়, এটা বুঝতে পেরেছো। পরেরটা একটু জটিল হবে তোমাদের, এই কারণে বলছি মনটা দেওয়ার জন্য। একটু মন দাও, তাহলে পরের অঙ্কটা বুঝতে পারবে, কারণ পরের অঙ্কটা একটু বড় রয়েছে। তাহলে চলো দ্বিতীয় অঙ্ক আমরা স্টার্ট করছি। এবার এই অঙ্কটা একটু মন দিয়ে পড়ো ভালো করে, ঠিক আছে?
কি বলছে ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো, ছবিটা মনে মনে কল্পনা করার চেষ্টা করো, ঠিক আছে? ছবিটা যদি মনে মনে কল্পনা করে নিতে পারো আর তোমার কাছ থেকে কি চাইছে, অর্থাৎ কি প্রমাণ করতে চাইছে সেটি যদি বুঝতে পারো, তাহলে অঙ্কটি করতে পারবে। ভেরি ইজি অঙ্ক, কিন্তু টাফ অঙ্ক এই জন্য বলছি কারণ এখানে একটি মানে যে পুরো টোটাল ঘটনাটি এখানে ব্যাখ্যা করা রয়েছে, সেটা চিন্তা করার ব্যাপার রয়েছে, ইমাজিনেশন করার ব্যাপার রয়েছে, অর্থাৎ কল্পনায় আনতে হবে। সো প্রশ্নটি একটু পড়ে নাও, আমি একটু সময় দিচ্ছি। প্রশ্নটা এখান থেকে পড়ে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, অসুবিধা নেই, একবার পড়ে নাও। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে একবার পড়ে নাও, ঠিক আছে? পড়ে নিয়েছো পজ করে? এবার আমি অঙ্কটা করছি। দেখো আগে অঙ্কটা পড়ে দিই, তোমাদের বুঝিয়ে দিই কি বলছে অঙ্কে। বলছে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলের ওপর একটি রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো। 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজম, আমাদের কাছে একটি প্রিজম রয়েছে। क्या है हमारे पास एक प्रिजमवा है, প্রিজম, একটি প্রিজম রয়েছে, সেই প্রিজমের প্রতিসারক কোণ কত? বলেছে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজম। এই যে প্রিজম রয়েছে, প্রিজমের এই কোণের মান কত? এ সমান সমান বলে দিয়েছে 30 ডিগ্রি। আচ্ছা চলো এবার আগে এগোই। বলছে একটি প্রিজমের, এত ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলের ওপর একটি রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো। এর এই যে এ বি সি তিনটি তল রয়েছে, এই যে এ বি তল, ধরলাম এই তলের উপর একটা রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো। বলছে একটি তলের উপর একটি রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে চলো আমরা এই তলে আমরা আপতিত করিয়ে দিই, আপতন করিয়ে দিই। কত কোণে? 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ। আচ্ছা হুম 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলের উপর একটি রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো। 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে একটি রশ্মি কত কোণে আপতিত হলো? 60 ডিগ্রি কোণে আপতিত হলো। ব্যাস, তারপরে কি বলছে? বলছে যদি রশ্মিটি প্রিজমের অপর তল থেকে নির্গত হয়, এইদিকে আপতিত হয়েছে, এবার কি বলছে যে না ভিতর দিয়ে গিয়ে কোনোভাবে যেভাবে যাক ভিতর দিয়ে গিয়ে অপর তল দিয়ে নির্গত হয়ে যায়। ভালো কথা, নির্গত তো হবেই। সেটাই বলছে যে যদি রশ্মিটি প্রিজমের অপর তল থেকে নির্গত হয়, ওই দিক দিয়ে বেরিয়ে যায় এবং আপতিত রশ্মির সাথে 30 ডিগ্রি কোণ করে। এই যে আপতিত রশ্মি ছিল, এই রশ্মিটি যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে চলে যাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু এদিকে যায় না, না গিয়ে কত কোণে প্রতিষ্ঠিত হয়? না বলছে যে এর সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়। কিছুটা এই ধরনের রশ্মিটি বলছে যে একটি রশ্মি 60 ডিগ্রি কোণে গেল, অপর দিক দিয়ে নির্গত হয় এবং 30 ডিগ্রি আপতন যে কোণ রয়েছে, যে আপতিত রশ্মি যদি বের আগায় আমরা তাহলে এরকম হবে, সে আপতিত রশ্মির সঙ্গে 30 ডিগ্রি কোণে নির্গত হয়ে যায়। এটা বলছে, এটি মিশিয়ে দিই, ছবিটি বুঝতে অসুবিধা হবে। কি বলছি আমরা আরো আগে এগোই। বলছে যদি রশ্মিটি প্রিজমের অপর তল থেকে নির্গত হয় এবং আপতিত রশ্মির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, আপতিত রশ্মির সঙ্গে যে ডিগ্রি কোণ করে নির্গত হয় সেই কোণকে বলা হয় চ্যুতি কোণ। আপতিত রশ্মি ও প্রতিষ্ঠিত রশ্মি এই দুটি রশ্মির মধ্যে যে কোণ হয় তাকে বলা হয় চ্যুতি কোণ। তাহলে ইনডাইরেক্টলি এখানে চ্যুতি কোণ বলে দিয়েছে। বলছে আপতিত রশ্মির সাথে 30 ডিগ্রি কোণ করে, আপতিত রশ্মির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে মানে ডেল্টা বলে দিয়েছে 30 ডিগ্রি, চ্যুতি কোণ বলে দিয়েছে। জিনিসটা ধরার ছিল যে অপর পৃষ্ঠতে নির্গত হয় এবং আপতিত রশ্মির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। এবার আপতিত রশ্মি যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়ে আপতিত রশ্মির সঙ্গে 30 ডিগ্রি কোণে নির্গত হয়ে যায়, 30 ডিগ্রি কোণে নির্গত হয়ে যায়। তাহলে এই যে 30 ডিগ্রি কোণে নির্গত হলো, এই কোণটাকে বলা হয় চ্যুতি কোণ, অর্থাৎ ডেল্টা 30 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা ভালো কথা, তাহলে 30 ডিগ্রি কোণ করে। ওকে, তাহলে প্রমাণ করো যে নির্গত রশ্মি, এই যে রশ্মিটি বেরিয়ে যাবে
সেই নির্গত রশ্মি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। এই যে প্রিজমের প্রতিসারক তল আছে, এই তলের সঙ্গে একদম লম্বভাবে নির্গত হয়ে যাচ্ছে, এটা প্রমাণ করো। মানে কিভাবে নির্গত হচ্ছে বলছে, কিছুটা এই ধরনের নির্গত হবে। বলছে রশ্মিটা এরম যাওয়ার কথা ছিল, এইদিকে এটা যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, না গিয়ে কি হয়, এই ধরনের চলে যায়। এই 30 ডিগ্রি কোণ যেটা চ্যুতি কোণ, সেই 30 ডিগ্রি কোণে নির্গত হয়, 30 ডিগ্রি কোণে নির্গত হয়। আর প্রিজমের এই যে প্রতিসারক তল রয়েছে, এই প্রতিসারক তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নির্গত হয়। এটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে নির্গত রশ্মি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। এই যে প্রতিসারক তল, এর সঙ্গে লম্বভাবে বের হয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে দাও। লম্বভাবে বের হচ্ছে, এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব চলো বলে দিচ্ছি কিভাবে প্রমাণ করতে হবে। দেখো তো, আলোক রশ্মি এখান থেকে গেল, আপতিত হলো, এটা কি আমাদের I1, তাই তো? এবার এখান দিয়ে যেটা বেরিয়ে যায় লম্বের সঙ্গে, এখানে একটা লম্ব তো আমরা রাখতে পারতাম। আচ্ছা ছাড়ো, অত কিছু বুঝতে হবে না। আলোক রশ্মি যাচ্ছে, 60 ডিগ্রি কোণ আপতিত হলো, হয়ে চ্যুতিকোণ কত, 30 ডিগ্রি চ্যুতিকোণ হয়ে চলে যায়। প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো নির্গত রশ্মি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয় মানে কি? লম্বভাবে নির্গত হয় মানে R1 আর R2, R2 আর I2 এই দুটো 0 ডিগ্রি হয়। আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে R2 আর I2 এই দুটো 0 ডিগ্রি, এই দুটোর মধ্যে কোনো একটি 0 ডিগ্রি, তাহলে এই প্রমাণ হয়ে যাবে যে লম্বভাবে। কারণ আলোক রশ্মি যখন লম্বভাবে বের হয় তখন কিন্তু আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুটোই 0 হয়। এটা জানো তো, আমি প্রথমে বলে দিয়েছি যে লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি 0 হয়। তাহলে এইখানে যখন আলোক রশ্মি যাচ্ছিল, এই ভেতরে আলোক রশ্মি সে লম্বভাবে যদি আপতিত হয় তাহলে কোনো চ্যুতি হবে না। মানে লম্বভাবে আপতিত হলে R1 R2 আর I2 এই দুটোর মান কত হবে? 0 ডিগ্রি। এই দুটোর কোনো মান হবে না, 0 ডিগ্রি মান হবে। তাহলে এই দুটো প্রমাণ করতে হবে যে R2 কিংবা I2 এই দুটোর মধ্যে কোনো একটির মান যদি আমরা 0 ডিগ্রি প্রমাণ করে দিই, তাহলে আমরা প্রমাণ হয়ে যাবে যে নির্গত রশ্মি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। এইটুকু বুঝতে পারলে কিছু তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টদের হয়তো এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে যে R2 আর I2 এটা কোথা থেকে আসলো। এটা যদি বুঝতে না পারো তাহলে তুমি আমার প্রথম লেকচার দেখোনি। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে R2 আর I2 0 হলেই যে লম্বভাবে নির্গত হবে, এটা যদি বুঝতে না পারো তাহলে লেকচার 1 দেখোনি তুমি নিশ্চয়ই। আর যদি লেকচার 1 দেখে থাকো তাহলে তুমি এটা নিশ্চয়ই জানো যে দ্বিতীয় তলে আপতন কোণ হয় R2 আর প্রতিসরণ কোণ হয় I2। আর আপতন কোণ আর প্রতিসরণ কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লম্ব আপতন হয়, লম্বভাবে আপতিত হয়। কারণ এটা ধরো তল, লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়? আপতন কোণ আর প্রতিসরণ কোণ 0 ডিগ্রি হয়, এটা সকলে জানি। তাহলে এইবার দ্বিতীয় তলের ক্ষেত্রে আপতন কোণ এটা, প্রতিসরণ কোণ এটা, আগে থেকেই জানি আমরা সবাই। তাহলে এই দুটো যদি 0 ডিগ্রি হয় তার মানে এখানে আপতিত যে রশ্মিটি নির্গমন হচ্ছে সেটা লম্বভাবে হচ্ছে। এই জিনিসটা বুঝতে পেরেছো তো? ব্যাস, এবার অঙ্কতে চলে আসো। তাহলে প্রশ্ন বোঝালাম এতক্ষণ ধরে, তাহলে এবার উত্তর করব। তাহলে দেখি কি কি দেওয়া রয়েছে। আমাদের কাছে বলে দিয়েছে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের এ বলে দিয়েছে 30 ডিগ্রি, প্রতিসারক কোণ 30 ডিগ্রি। ওকে, আর কি বলেছে? চ্যুতিকোণ বলেছে 30 ডিগ্রি, চ্যুতিকোণ 30 ডিগ্রি। তাহলে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে দেখাও যে নির্গত রশ্মি লম্বভাবে বের হয়, মানে এই যে I2 হয় সেই I2 0 ডিগ্রি প্রমাণ করে দাও। I2 যদি 0 ডিগ্রি তুমি প্রমাণ করতে পারো তার মানে প্রমাণ হয়ে গেল নির্গত রশ্মি প্রতিসারক তলের সঙ্গে লম্ব। তাহলে চলো I2 এর মান বের করি, দেখি 0 ডিগ্রি হয় কিনা। তাহলে আমরা কি করব? উত্তর এখান থেকে শুরু হচ্ছে যে দেওয়া আছে এইটা 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 এইটা। তারপরে একটু ভাষা লেখো, যেহেতু তোমরা খাতায় নোট করছো, ভাষা লেখো যে আমরা যদি প্রমাণ করতে পারি
যে দ্বিতীয় তলে প্রিজমের দ্বিতীয় তল এসিতে আমরা যদি প্রমাণ করতে পারি প্রিজমের দ্বিতীয় তল এসিতে আপতন কোণ R2 ও প্রতিসরণ কোণ I2 এই দুটির মান বা যে কোনো একটির মান যদি 0 ডিগ্রি হয়, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে নির্গত রশ্মি প্রিজমের প্রতিসরক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। এই ভাষাটা লিখে দাও। কি বললাম? ব্যাক করে আরেকবার লিখে নাও খাতায়। তাহলে এটা লিখলাম যে দেওয়া আছে এইটা। এখন আমরা যদি প্রমাণ করতে পারি, যেটা বললাম ভাষা লিখে দিলে। এখন এবার চলে আসো, ভাষাটা লিখে নিলে। এবার দেখো, এখন আমরা জানি যে ডেল্টা সমান সমান কি জানি? I1 প্লাস I2 মাইনাস A। এটা আমরা জানি। তাহলে কি কি দেওয়া রয়েছে? মানগুলো বসাতে থাকি। বা ডেল্টার মান 30 ডিগ্রি, তাই তো? ডেল্টার মান 30 ডিগ্রি। ডেল্টার মান 30 ডিগ্রি। I1 কত? I1 বলেছে 60 ডিগ্রি। দেখো বলা রয়েছে যে আপতন কোণ 60 ডিগ্রি। যে আপতন কোণ 60 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এই তিনটে বলে দেওয়া রয়েছে। ওকে, তাহলে I1 এর মান কত? 60 ডিগ্রি। I1 60 ডিগ্রি প্লাস I2 আছে। I2 মানে এই যে এই I2 যদি 0 বের করে দিতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। মাইনাস A কত? A 30 ডিগ্রি। ওকে, তাহলে চলো অঙ্কটি করি। বা মাইনাস 30 ডিগ্রি এদিকে আসলে 60 ডিগ্রি হয়ে যাবে। 60 ডিগ্রি এদিকে কত আছে? 60 ডিগ্রি প্লাস I2 60 ডিগ্রি কেটে যাবে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে বা কি লিখতে পারি? I2 সমান সমান 0 ডিগ্রি। অতএব প্রুভড। I2 0 ডিগ্রি মানে ব্যাস লিখে দাও। অতএব ইহা প্রমাণিত যে নির্গত রশ্মি প্রিজমের প্রতিসরক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। এটা প্রুভড। বাহ, কি হাতে লেখা হয়ে গেল! প্রুভড হয়ে গেল। অঙ্কটি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আরো ব্যাক করো। এই একটি মাত্র অঙ্ক ছিল, যেটি ছিল একটু কনসেপচুয়াল, একটু বোঝার রয়েছিল ছবিতে। এই জিনিসটা যদি বুঝতে পেরে যাও, আলো অধ্যায় থেকে আশা করি সকল অঙ্ক তোমরা করতে পারবে। এটি ছিল আমাদের দ্বিতীয় অঙ্ক। এটি তো অনেক কঠিন হয়ে গেল, অনেক কঠিন অঙ্ক করে ফেলেছি। এবার একটা সোজা অঙ্কের দিকে যাওয়া যাক, কারণ টানা কঠিন অঙ্ক করতে থাকলে মাথা গুলিয়ে যাবে। এটি করেছো, মিশিয়ে দিচ্ছি, পজ করো। এবার চলো সোজা অঙ্ক করবো। और अब हम आप लोगों के सामने लेके आए हैं सबसे आसान सवाल। सब থেকে সোজা প্রশ্ন এটা, ভালো করে দেখো কি বলছে। বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। একটা প্রিজম রয়েছে যার প্রতিসারক কোণ কত? 60 ডিগ্রি। একটা প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, মানে এ বলে দিয়েছে 60 ডিগ্রি। লিখতে থাকি। তারপর বলছে প্রিজমের একটি প্রতিসারক তলে, প্রিজমের একটি প্রতিসারক তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে, প্রিজমের একটি প্রতিসারক তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 35 ডিগ্রি। মানে প্রিজমের কোনো একটি প্রতিসারক তলে কোনো একটি আলোকরশ্মি আপতিত হলে, এই তলে ধর আপতিত হলো, ধরলাম আপতিত হলে প্রতিসরণ কোণ হয়, এই তলে যদি আপতন কোণ I1 হয় তাহলে এই তলে প্রতিসরণ কোণ কত? R1 আমরা জানি। তাহলে বলছে ওই তলে প্রতিসরণ কোণ হয় 35 ডিগ্রি। মানে এই তলে যে প্রতিসরণ কোণ R1 যেটা হয় সেই R1 বলে দিয়েছে 35 ডিগ্রি। তাহলে R1 কত? 35 ডিগ্রি। ওকে, বলছে অপর প্রতিসারক তলে, এটা একটা প্রতিসারক তল যেটাতে আপতিত হলো। এবার অপর প্রতিসারক তল কোনটা? এইটা যেটাতে বের হয়ে যাচ্ছে। সেই অপর প্রতিসারক তলে আপতন কোণ কত? তাহলে দেখো আলোক রশ্মি যাচ্ছে চলে গেল ভিতর দিয়ে। এবার এই যে অপর প্রতিসারক তল আছে AC, এই অপর প্রতিসারক তলে আপতন কোণ কোনটা হয়? এই অপর প্রতিসারক তলে আপতন কোণ হয় R2 হচ্ছে আপতন কোণ, আর I2 হচ্ছে প্রতিসরণ কোণ দ্বিতীয় প্রতিসারক তলে। তাহলে সেটাই বলছে যে অপর প্রতিসারক তলে আপতন কোণ কত? এই অপর প্রতিসারক তলে আপতন কোণ বা R2 মান কত? R2 মান কত? এ বলে দিয়েছে, R1 বলে দিয়েছে, R2 কত? कैसे करे ये सवाल? क्या आपकी टूथपेस्ट में नमक है? अगर नमक है तो आप भी ये कर सकते हो। बहुत ही इजी सिंपल है। क्या है? हम लोग क्या जानते हैं? हम लोगों को ये पता है कि
ए इक्वल्स होता है R1 प्लस R2, राइट। আমরা কি জানি যে a সমান সমান R1 প্লাস R2 হয়। চলো বসাতে থাকি। বা a কত দেওয়া আছে 60 ডিগ্রি, R1 কত 35 ডিগ্রি, প্লাস R2 কত, R2 বের করতে হবে, বলা নেই, বের করে দাও। বা R2 সমান সমান 60 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, 60 থেকে 35 বাদ দিলে কত হয় 25 ডিগ্রি। উত্তর হয়ে গেল। অতএব R2 বা অপর প্রতিসারক তলে আপতন কোণ 25 ডিগ্রি। খুব সোজা ছিল, কঠিন ছিল? ভেরি সিম্পল অঙ্ক। এবার আরেকটু একটু কঠিন অঙ্ক করবো এবার একটু, চলো। এবার আমাদের 4 নাম্বার অঙ্ক। এটা কিন্তু আগেরটার মতো অতটা ইজি নয়, এটা একটু ছবি এঁকে বুঝে করতে হবে। তাহলে চলো অঙ্কটা দেখা যাক কি রয়েছে। অঙ্কটাতে বলছে একটি সমবাহু প্রিজমে প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। কি বলছে, আমাদের কাছে একটি সমবাহু প্রিজম আছে। প্রিজমটা এঁকে নি আগে, প্রতিবার বাঁকা প্রিজম আঁকছি। ওকে ফাইন, এটা এ, এটা বি, এটা সি। কি বলছে, একটি সমবাহু প্রিজমে প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। কি বলে দিয়েছে, সমবাহু প্রিজম মানে এ বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে। তারপরে কি বলছে যে প্রতিসরণের ফলে, এই প্রিজমে প্রতিসরণ হলো একটা আলোক রশ্মির, হওয়ার ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। চ্যুতিকোণ ডেল্টা বলে দিয়েছে, ডেল্টা কত 40 ডিগ্রি। এবার চলো ধীরে ধীরে এগোই। 40 ডিগ্রি। তারপর বলছে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ, প্রিজমের ভূমির সমান্তরাল হলে, মানে প্রিজমের মধ্যে দিয়ে, এই প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ, এই যে প্রিজমের ভূমি আছে, এই ভূমির যদি সমান্তরাল হয়, দেখো সমান্তরালে রশ্মি গেল, এরকম গেল, ভূমির সমান্তরালে গেল, প্রিজমের মধ্যে দিয়ে, বাইরে দিয়ে কিন্তু ভূমির সমান্তরালে না যে এরকম যাচ্ছে না। বলে দিয়েছে যে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ, প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণের মান কত। এই যে প্রথম পৃষ্ঠ রয়েছে, এই প্রথম পৃষ্ঠে এই যে আপতন কোণ I1, এই আপতন কোণের মান কত। প্রশ্নটা আমি আরো একবার বলছি। কি বলছে, একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার চ্যুতিকোণ হয় ডেল্টা। সেই আলোক রশ্মি যদি প্রিজমের মধ্যে দিয়ে ভূমির সমান্তরালে যায়, তাহলে সেই প্রিজমের প্রথম পৃষ্ঠে, এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠে এই আপতন কোণের মান কত, আপতন কোণ কি হয় I1 আমরা জানি। তাহলে এই আপতন কোণের মান কত বের করো। তাহলে আমাদের সিম্পল নিয়ম কি, সূত্র ফেলবো। তাহলে দেখো আমরা জানি ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। কি দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে, তাহলে বা ডেল্টা কত 40 বসিয়ে দিলাম। I1 জানি না, বের করতে হবে। I2 বলে দেওয়া নেই, I2ও বলে দেওয়া নেই, I1ও বলে দেওয়া নেই। এ আমরা জানি 60 ডিগ্রি সমবাহু প্রিজম। এবার দেখো তুমি এখান থেকে কি করে বের করবে, এখান থেকে আমাদের কি বের করে আনতে হবে, I1 বের করতে হবে। তাহলে I1 বের করতে গেলে আমাদের কি লাগবে, I2 লাগবে। I1 এর মান যদি বের করতে চাই তাহলে I2 লাগবে। তাহলে I2 এর মানও বলে দেওয়া নেই, I1 এর মানও বলে দেওয়া নেই। কি করে বের করব I1 বা I2? বের করা কি যাবে? বের করা যাবে? আচ্ছা এটা কত হচ্ছে লিখে রাখি। বা 60 কে এদিকে আনলে আমাদের হয়ে যাচ্ছে 100 সমান সমান I1 প্লাস I2। তাহলে এই I1 এর মান বের করতে গেলে I2 এর মান লাগবে। I2 মান বলে দাও নেই, তাহলে কি করে করব? তাহলে এত সহজে অঙ্কটা হচ্ছে না, অঙ্কটা একটু ট্রিকি রয়েছে, বুঝতে হবে ছবি দেখে। বোঝাচ্ছি, মন দাও, খাতা নাও, দেখে করো, প্র্যাকটিস না করলে পারবে না। তাহলে চলো মুছে দিই। আমরা করতে গিয়ে আটকে গেলাম। কোথায় আটকে গেলাম, যে এই যে I2 রয়েছে, I2 কোনটা, যে আলোক রশ্মি দিয়ে গেল, I2 হচ্ছে এই যে এইটা,
এইটা হচ্ছে আমাদের I2, এই I2 তো আমরা জানি না, I1ও জানি না, I2ও জানি না, কিন্তু বের করতে বলে দিয়েছে। এইটুকু জিনিস তো আমরা সকলেই জানি, তাই তো? আচ্ছা, তাহলে এবার অঙ্কটা কি করে করব, চলো করছি, মন দিয়ে দেখতে থাকো। ABC আমাদের একটি সমবাহু প্রিজম, তার মধ্যে দিয়ে আলোক রশ্মি PQRS পথে গেল। PQRS মানে এই দিক দিয়ে গেল আলোক রশ্মি, যাতে বুঝতে পারো সেজন্য নাম দিয়ে দিলাম PQRS। ওকে, এবার যেহেতু এটা সমবাহু প্রিজম, সেই জন্য এই প্রিজমের এই কোণ 60 ডিগ্রি, প্রতিটা কোণ 60 ডিগ্রি হবে। এটাও 60 ডিগ্রি, এটার মান কত হবে, এটার মান হবে 60 ডিগ্রি, ওপরেরটাও 60 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে এই যে বিসি লাইন, এই যে বিসি, এই বিসি লাইন আর তার ওপরে কিউআর লাইন, কিউআর, এই যে কিউআর লাইন মানে এই যে আলোক রশ্মি যাচ্ছে, এই কিউআর লাইন আর বিসি লাইন পরস্পরের সমান্তরাল আছে। তাহলে এই দুটো লাইন যদি পরস্পরের সমান্তরাল থাকে, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, একইভাবে আমাদের এই যে গোটা কোণ রয়েছে এটাকেও 60 ডিগ্রি আমরা বলতে পারি, 60 ডিগ্রি। ছবিটা একটু ঠিক করে নি। দেখো এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, সেহেতু এই কোণটাও 60 ডিগ্রি হবে। বুঝতে পারছো অ্যাঙ্গেল শিফটটা? এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, কারণ এই যে বিসি আর কিউআর সমান্তরাল রয়েছে। এই ধরনের অঙ্ক তোমরা করেছো। তাহলে দেখো তো এইখানে আমরা পেয়ে গেলাম এই কোণটা 60 ডিগ্রি। ছবিটা এবার ভালো করে দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় ভালো কথা, আর এই টোটাল কোণটার কত, এই টোটাল কোণটা যেটা এই যে এ কিউ ও, এখানে ও দি, এই যে এ কিউ ও কোণের মান কত, 90 ডিগ্রি। তাহলে আচ্ছা আমি লিখে দিচ্ছি জিনিসটা, তোমরা খাতায় লিখতে থাকো এইভাবে অঙ্কটা, যে যেহেতু কিউ আর সমান সমান বিসি, যেহেতু কিউ আর সমান সমান নয় সমান্তরাল, কিউ আর সমান্তরাল বিসি, অতএব কি লিখতে পারি, এ বিসি কোণ এ বিসি সমান সমান, কোণ এ বিসি সমান সমান কি লিখতে পারবো, কোণ এ কিউ আর, কোণ এ কিউ আর, এ কিউ আর লিখতে পারছি সমান সমান কত, 60 ডিগ্রি। মানে আমাদের এই যে এ কিউ আর এই কোণের মান 60 ডিগ্রি হয়ে গেল। আবার লক্ষ্য করো এই যে এ কিউ ও এটা কিন্তু 90 ডিগ্রি। একটু ভাবার চেষ্টা করো, এটা একটা লাইন, লাইনের ওপর অভিলম্ব আছে, এস এবি লাইনের ওপর এই যে অভিলম্ব, তাহলে এই অভিলম্বের সঙ্গে কি কোণ করে থাকবে, অভিলম্ব মানে লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ কিউ ও, আবার লেখো, আবার কোণ এ কিউ ও সমান সমান 90 ডিগ্রি। এই যে এ কিউ ও 90 ডিগ্রি। তাহলে এবার ভেরি সিম্পল একটা কনসেপ্ট লাগাও, সেটা হচ্ছে ঘিচিমিচি হয়ে গেছে, ছবিটা ওই জন্য ভালো করে দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে এ কিউ আর, এই যে এ কিউ আর এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে মাঝখানে ছোট পড়ে থাকলে এটা কত, এইটা 90 ডিগ্রি, আর এই ছোটটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ছোটটা কি হবে, 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি, মানে গোটা 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে এই কোণটা পেয়ে যাব। আবার এই কোণকে আমরা কি বলি, R1। তাহলে আমি কি লিখতে পারি যে আর কিউ ও মানে R1, আমরা কি লিখতে পারি, R1 সমান সমান, ডাইরেক্ট R1 লেখো, এই যে স্মল R1, এই R1 কি লিখতে পারি, এই 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। R1 সমান সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে R1 কত পেলাম, 30 ডিগ্রি, R1 30 ডিগ্রি, আর এইদিকে কি থাকে, এইদিকে R2 থাকে। তাহলে দেখো তো এই অবধি বুঝতে পারলে কিনা, কি ছিল রিভিশন করে দিই, কারণ এই অবধি বুঝতে পারলে পরের অঙ্ক জল ভাত, খুবই সোজা। আরও একবার দেখো, এই দুটো বাহু সমান্তরাল ছিল, যার জন্য এই কোণটা 60 ডিগ্রি হওয়ায় এর সঙ্গে একইভাবে থাকা এই কোণটাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কোন কোণ, এ কিউ আর, এগুলো দেখবে বুঝতে পারবে যে এটা খারাপ লাগছে দেখতে, এটা হচ্ছে এ কিউ আর। তাহলে এ কিউ আরটা 60 ডিগ্রি, এই যে এটা এ কিউ আর, এটা 60 ডিগ্রি।
আবার আমরা জানি হচ্ছে এ কিউ ও, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে R1 আমাদের, এই R1 এর মান কত হবে? R1 R2 এগুলো হয়তো বুঝতে পারছো, করে এসছো এগুলো। তাহলে এই যে 60 ডিগ্রি, এটাকে যদি 90 ডিগ্রিতে বাদ দিই, এই গোটা 90 ডিগ্রি 60 ডিগ্রি বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। ঠিক আছে, এটা ভালো করে একবার দেখো, এইটুকু যদি বুঝতে পারো পরের অঙ্ক জল ভাত। ঠিক আছে, একটু রেস্ট দিচ্ছি, ভালো করে দেখো, ভাবো, বুঝে নাও, পারলে ভিডিওটা একবার পজ করে নাও। পজ করে নিয়ে দেখে নিয়েছো। এবার দেখো আমরা কি বের করতে পেরে গিয়েছি, R1 বের করতে পেরে গিয়েছি, R1 বের করতে পেরে গিয়েছি। এরপরের অঙ্ক জল ভাত, এইটুকুটা মিশিয়ে দিচ্ছি, বোর্ডে জায়গা নেই। কেন জল ভাত বলছি দেখো, কত ভালোভাবে অঙ্ক হবে, সোজা। এবার কোনো কঠিন নেই, আমাদের কাছে দুটোই সূত্র রয়েছে, সেই দুটো সূত্র দিয়ে অঙ্ক নেমে যাবে। দেখো R1 পেয়ে গিয়েছি 30 ডিগ্রি, তাহলে R1 পেয়ে গেলে আমরা কিন্তু R2 বের করতে পারবো। কি করে? আমরা জানি কিন্তু দেখো A সমান সমান, দেখো A সমান সমান কি জানি, R1 প্লাস R2, আগের অঙ্কতেই করলাম এই সূত্র দিয়ে। তাহলে A সমান সমান R1 প্লাস R2 হলে A মানে কত আমরা জানি, A মানে 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ। R1 এর মান কত বের করে ফেলেছি, 30 ডিগ্রি। তাহলে R2 এখান থেকে বের করতে পারবো না? পারবো, ভেরি ইজিলি। বা R2 মান কত হবে, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি, R2 এর মানও 30 ডিগ্রি। তাহলে R1 ও 30 ডিগ্রি, R2 ও 30 ডিগ্রি, R1 ও 30 ডিগ্রি, এই যে R1 30 ডিগ্রি আগে থেকে ছিল, তাহলে R1 ও 30 ডিগ্রি হয়ে গেল, R2 ও 30 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ আমি কি বলতে পারি যে প্রতিসরণ কোণ দুটা মানে এই R1 R2 সমান, এই যে ছবিতে R1 আর R2 সমান, বলতে পারি। আবার যদি R1 R2 সমান হয় তাহলে কিন্তু I1 I2 এটাও সমান হয়। এই ফ্যাক্টটা মনে রাখো যে যদি R1 আর R2 সমান হয় তাহলে I1 আর I2 ও সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি যে I1 সমান সমান I2, যেহেতু লেখো যেহেতু R1 সমান সমান R2, যেহেতু এখানে লিখে নাও, যেহেতু R1 সমান সমান R2, অতএব I1 সমান সমান I2। এবার I1 আর I2 এগুলোর মান কত সেটা কিন্তু জানি না, কিন্তু এইটুকু বুঝতে পেরে গিয়েছি যে I1 আর I2 সমান, অর্থাৎ এই দুটোর মান একই হবে। আমি ধরে নিলাম কথার কথায় যে এই দুটোর মান I, মানে I1 এর মানও I, I2 এর মানও I, বা x ধরে নি, চলো I এ তোমাদের কনফিউশন হচ্ছে, x ধরে নিলাম, I1 ও I2 এর মান x ধরে নিলাম, কিন্তু I1 আর I2 কিন্তু সমান, এই জিনিসটুকু বুঝতে পেরে গিয়েছি। এটাই হচ্ছে মেন ক্যাচ। এবার অঙ্ক নেমে যাবে কত ভালো করে দেখো, এদিকে একটা মিশিয়ে দিচ্ছি ছবি। হ্যাঁ, তাহলে I1 I2 x ধরে নিয়েছি, এবার করে দাও। আমরা জানি, এবার লেখো, আমরা জানি বা অতএব, যেটা খুশি লেখো, কি জানি, ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। করো অঙ্কটা। কি ডেল্টার মান কত, ডেল্টার মান 40, ডেল্টার মান 40। I1 আর I2 মান কত, I1 আর I2 মান কত ধরেছি, x ধরেছি, তাহলে ওখানে x বসাতে হবে। তাহলে I1 এর মানও x, I2 এর মানও x, মাইনাস A এর মান কত, সমবাহু প্রিজম, মানে এর মান 60 ডিগ্রি। তাহলে করে দাও অঙ্ক। এদিকে হচ্ছে 2x আর এদিকে 60 ডিগ্রি গেলে 100 হয়ে যাবে, বা 2x সমান সমান 100 ডিগ্রি, অঙ্ক করো, হয়ে যাবে। বা x সমান সমান 100/50 ডিগ্রি, কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করে 50 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরে গেছো? x 50 ডিগ্রি মানে কি, x কি ছিল, I1, তাহলে অতএব লিখতে পারি I1 কত, 50 ডিগ্রি। প্রশ্নে তো ওটাই চেয়েছে যে প্রথম পৃষ্ঠে আপতন কোণের মান কত, মানে I1 এর মান কত, আপতন কোণের মান কত, মানে I1 এর মান কত, I1 এর মান বের করে দিলাম। কোন সূত্রের সাহায্যে অঙ্কটি করলাম, অঙ্কটি কিন্তু আমরা করলাম এই সূত্রের সাহায্যে অঙ্কটি করলাম, এই সূত্রের সাহায্যে অঙ্কটি করছি। কিন্তু এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে গিয়ে আমরা আটকে গিয়েছিলাম। আমরা দেখছি যে I1 আর I2 কোনোটিরই মান আমরা জানি না, সেজন্য আমরা একটু জ্যামিতিক পদ্ধতি অ্যাপ্লাই করলাম।
যেটা করেছি, করতে গিয়ে দেখলাম আমরা সেখান থেকে R1 এর মান পেয়ে গেলাম। R1 এর মান আমরা 30 ডিগ্রি পেলাম। তারপর আমাদের এই সূত্র থেকে আমরা R2 বের করে নিলাম। তারপর দেখছি যে R1 আর R2 দুটোই সমান। এবার R1 আর R2 যদি দুটোই সমান হয় তাহলে কিন্তু I1 আর I2 এই দুটোও সমান হয়। কেন সমান হয় বুঝতে না পারলে কোনো একটা ছোট্ট ভিডিওতে বুঝিয়ে দেবো, সেটা তোমাদের কোয়েরি থাকলে। কিন্তু আপাতত মনে রাখো যে R1 আর R2 সমান হলে I1 আর I2ও সমান হয়। ওকে, তাহলে এই দুটো জিনিস সমান যখন, তাহলে এই দুটোর মান আমরা ধরে নিলাম x, মান তো জানি না কোনোটিরই, ধরে নিলাম x। তাহলে এবার আমরা আমাদের আগের সূত্রে ফিরে আসি। সেই সূত্রে আমরা দেখলাম যে I1 আর I2-র মান যেখানে আমরা জানছিলাম না, কিন্তু পরে জানতে পারলাম যে I1 আর I2 দুটোই x। তাহলে দুটোকে x বসিয়ে দিয়ে x এর মান বের করে নিলাম 50 ডিগ্রি। তাহলে I1 বা আপতন কোণ 50 ডিগ্রি হয়ে গেল। দাদা এত কঠিন অঙ্ক কেন করাচ্ছ? পরীক্ষায় এগুলো অঙ্ক দেয় যেহেতু, কিছু করার নেই। দেখো প্র্যাকটিস করলে সমস্ত কিছু হয়ে যাবে। এবার আমরা একটা ভেরি ইজি একটা অঙ্ক করবো। অনেক টাফ অঙ্ক করে নিয়েছি, এত কঠিনের পরে ইজি অঙ্ক লাগবে, একটু রেস্ট লাগবে, সেই জন্য ইজি অঙ্ক একটা করে নেব। কোনটা সেই ইজি অঙ্ক? কোন অঙ্ক সেই ইজি অঙ্ক? এবার এসেছে হোমওয়ার্কের পালা। সব কি আমি করব? তোমরা এটা করবে। খুব সোজা অঙ্ক। অঙ্কটিতে কি বলছে ভালো করে অঙ্কটি ভালো করে দেখো একবার। ভেরি সিম্পল অঙ্ক একটা। বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি। প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি দেওয়া রয়েছে। ওকে, একটি প্রতিসারক তলে কোনো আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ I1 60 ডিগ্রি বলে দিয়েছে। নির্গম কোণ কত হবে? মানে I2 কত হবে? নির্গম কোণ I2 কত হবে জানা নেই। কি দেওয়া রয়েছে? চ্যুতি কোণ 30 ডিগ্রি, ডেল্টা বলে দিয়েছে 30 ডিগ্রি। ডেল্টা 30 ডিগ্রি দেওয়া আছে, মানে এ দেওয়া আছে, আই দেওয়া আছে, ডেল্টা দেওয়া রয়েছে। I2 তোমাদেরকে বের করতে হবে। নিজেরা করো। কি করে করবে? করতে পারবে তো? চলো করেই দিচ্ছি, কিন্তু এগুলো খাতা কলমে করে থাকো। ভেরি সিম্পল। আমরা জানি কি ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, বা ডেল্টা 30 ডিগ্রি। I1 আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে, I2 আমাদের বের করতে হবে, জানি না, এ বলেছে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এদিকে 30 ডিগ্রি 60 ডিগ্রি, আমাদের I2 হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। মানে আমাদের নির্গম কোণ 0 ডিগ্রি, নির্গম কোণ I2 সমান সমান 0 ডিগ্রি। আমি করে দিলাম অঙ্কটা, তোমরা কিছুই করলে না। তাহলে আমাদের প্রিজমের অঙ্ক এখানে শেষ হয়ে গেল। এবার কি করব? এবার লাস্ট একটা টপিক পড়ে থাকলো। সেই লাস্ট টপিকটা কি? লাস্ট টপিকটা হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধন। এখান থেকে কিন্তু প্রশ্ন করছে, আর কড়া প্রশ্ন করছে, একদম সোজাও করছে, কড়াও করছে। সো চলো দুটো অঙ্ক করিয়ে দেবো রৈখিক বিবর্ধন থেকে। সকল ধরনের অঙ্ক তোমরাও করতে পারবে। তাহলে চলো এবার আমরা করব রৈখিক বিবর্ধনের অঙ্ক। চলো, তো এবার আমরা করব রৈখিক বিবর্ধনের অঙ্ক করাতে এখন বুঝতে পারলাম যে রৈখিক বিবর্ধন আমাকে নেক্সট লেকচারে করানো উচিত ছিল, কিন্তু এটা আমি এই লেকচারে দিয়েছি। লেকচার অনেক বড় হয়ে গিয়েছে, তোমরা ধৈর্য ধরে করছো আশা করি। এত খাটনি কাদের জন্য করছি? তো রৈখিক বিবর্ধন কি? রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে লিখি। রৈখিক বিবর্ধন সমান সমান কি লেখা যায়? না, রৈখিক বিবর্ধন সমান সমান লেখা যায় প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা, এটা ডাক্তারি লেখা, ঠিক আছে? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা এটাও লেখা যায় প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। মানে এক কথায় বলতে গেলে ওপরে প্রতিবিম্বের উচ্চতা বা দূরত্ব, নিচে বস্তুর উচ্চতা বা দূরত্ব। আরো ক্লিয়ারলি বলতে গেলে ওপরে হবে প্রতিবিম্ব, নিচে হবে বস্তু। সিম্পল কথা ভাই। তাহলে এম সমান সমান কি লিখতে পারি? ওপরে প্রতিবিম্ব বা ইমেজ মানে প্রতিবিম্ব, ইমেজ মানে ফটো, দাদা ইমেজ মানে প্রতিবিম্ব। আই ফর ইমেজ। তাহলে উপরে প্রতিবিম্ব, নিচে বস্তু, ও ফর বস্তু। ও মানে বস্তু কি করা হয়? বি ফর বস্তু, ও ফর অবজেক্ট, বস্তু। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব বাই বস্তু। প্রতিবিম্বের উচ্চতা বললে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা,
যদি দূরত্বতে বলে তাহলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সূত্র। এটাতে কি ধরনের অঙ্ক হতে পারে? ধরো বলল যে উত্তল লেন্সের সাহায্যে একটি বস্তুর প্রতিবিম্ব গঠন হলো, বস্তুর উচ্চতা 2 সেমি এবং প্রতিবিম্বের উচ্চতা 6 সেমি। বলে দিল যে বস্তুর উচ্চতা 2 সেমি, প্রতিবিম্বের উচ্চতা 6 সেমি। তাহলে বলো তো রৈখিক বিবর্ধন কত হলো? তুমি বলবে না যে রৈখিক বিবর্ধন m সমান সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ভাষায় লিখবে, আমি লিখছি না, বা এটা এখন লেখা দরকার নেই, মাধ্যমিকে আছো, লিখবে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে তুমি কি বলবে যে প্রতিবিম্বের উচ্চতা 6 সেমি বলেছে, আচ্ছা বস্তুর উচ্চতা কত বলেছে 2 সেমি, আচ্ছা তাহলে 6/2 উত্তর হয়ে গেল 3। তাহলে তুমি বলবে যে না রৈখিক বিবর্ধন হয়েছে 3, মানে প্রতিবিম্বটা 3 গুণ বড় হয়ে গিয়েছে। বস্তু ছিল 2 সেমি, প্রতিবিম্ব হয়ে গিয়েছে 6 সেমি। রৈখিক বিবর্ধন কত, মানে প্রতিবিম্ব কত গুণ বড় হয়ে গিয়েছে? প্রতিবিম্ব 3 গুণ বেড়ে গিয়েছে। এটা তো হলো উচ্চতা দিয়ে। এইভাবে বলতে পারে যে দূরত্ব দিয়ে। দূরত্ব দিয়ে কিভাবে বলতে পারে? ধীরে ধীরে একটা কমেন্ট করবে তো ভালো করে, যে এরকম ধীরে ধীরে অঙ্ক পড়ালে ভালো লাগবে, নাকি আমি যেভাবে স্পিডে নর্মাল বলি স্পিডে বললে ভালো হবে? স্পিডে বললে সময় কম লাগে। ধরো বলে দিল যে বস্তু প্রতিবিম্ব থেকে 2 সেমি দূরে আছে, না বস্তু লেন্স থেকে 2 সেমি দূরে আছে এবং তার প্রতিবিম্ব লেন্স থেকে বা দর্পণ থেকে যাই বলুক, এবং তার প্রতিবিম্ব লেন্স থেকে 6 সেমি দূরে আছে। তাহলে বলো তো এক্ষেত্রে রৈখিক বিবর্ধন কি হলো? এক্ষেত্রে রৈখিক মানে কি? রেখা। রেখা বলতে কি উচ্চতা হতে পারে, দূরত্ব হতে পারে। এক্ষেত্রে দূরত্ব বলে দিয়েছে, বলেছে বস্তু লেন্স থেকে 2 সেমি দূরে আছে এবং প্রতিবিম্ব লেন্স থেকে 6 সেমি দূরে তৈরি হচ্ছে। তাহলে রৈখিক বিবর্ধন কত? না তুমি বলবে যে না ভেরি ইজি, এটা আমরা জানি যে রৈখিক বিবর্ধন, m সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব কত? 6 সেমি, বস্তুর দূরত্ব 2 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন কত? 3, মানে প্রতিবিম্ব 3 গুণ দূরে তৈরি হচ্ছে লেন্স থেকে। লেন্স থেকে বস্তুর যা দূরত্ব, প্রতিবিম্ব সেই লেন্স থেকে 3 গুণ দূরে তৈরি হচ্ছে। এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের কনসেপ্ট। সিম্পল অঙ্ক যেগুলো দুটো করালাম, এই দুটো করলে এমসিকিউ আসতে পারে এই ধরনের। এরকম বলতে পারি যে ধরো বললো বস্তুর কত বলতে পারি, ধরো বললো বস্তুর উচ্চতা 3 সেমি, বলে দিল বস্তুর উচ্চতা 3 সেমি এবং প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হলো 4। তাহলে বলো তো প্রতিবিম্বের উচ্চতা কত? তুমি বলবে যে আমরা জানি যে রৈখিক বিবর্ধন n সমান সমান I/O, মানে বস্তুর দৈর্ঘ্য বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা। এবার বস্তুর উচ্চতা কত? 3 সেমি, প্রতিবিম্ব মানে ইমেজের উচ্চতা জানি না, রৈখিক বিবর্ধন 4 বলে দিয়েছে। আচ্ছা দেখি অঙ্ক করাবে নাকি, 3 4 12, তাহলে ইমেজ কত? 12, মানে প্রতিবিম্বের উচ্চতা 12 সেমি। করতে পারবে অঙ্ক এই ধরনের? করে দেবে এমসিকিউ। এবার এমসিকিউ তো হলো, এবার একটু বড় অঙ্কের দিকেও যাই, যেখানে কি হবে উচ্চতার সঙ্গে দূরত্বের কন্ডিশন পাঞ্চ করে দেবে, মানে জয়েন্ট করে দেবে। সেখানে তোমার উচ্চতা নিয়েও বলবে যে প্রতিবিম্ব এত গুণ হয়ে গেল, বস্তু এত দূরে, প্রতিবিম্ব এত দূরে, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত। এই ধরনের একটু জটিল অঙ্ক আসে। চলো সেগুলো করে নিই। একটা অঙ্ক করবো কিংবা দুটো অঙ্ক করবো, করলেই শেষ হয়ে যাবে আলো অধ্যায়। চলো এবার অঙ্কটি আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা রৈখিক বিবর্ধনের এই অঙ্কটি দেখো, এই কি অঙ্কটি তারাই করতে পারবে যারা উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠন এই জিনিসটি খুব ভালোভাবে আয়ত্ত করে রেখেছে বা পড়ে রেখেছে অন্তত, তারাই কিন্তু এটা করতে পারবে, অন্যরা করতে পারবে না। কেন করতে পারবে না? যখন আমরা আগে এগোবো তখন বুঝতে পারবো। এখানে একটি উত্তল লেন্স রয়েছে, উত্তল লেন্সের সাহায্যে একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করা হচ্ছে, বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এটি যদি বস্তু হয় তাহলে যেটা প্রতিবিম্ব এইরকম তৈরি হচ্ছে, উল্টো তৈরি হচ্ছে না। আবার বস্তুর যে প্রতিবিম্ব রয়েছে সেটি বস্তুর আকারের থেকে 3 গুণ বড় তৈরি হয়ে যাচ্ছে। সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব উত্তল লেন্সের সাহায্যে কিভাবে গঠিত হয়, তার রেখাচিত্র কী রূপ হয়, সেইটা যে করতে পারবে, যে ছবিটি আঁকতে পারবে, সেই এই অঙ্কটি কিন্তু করতে পারবে। গুরুত্বপূর্ণ অঙ্ক,
এই তোমাদের মাধ্যমিক সিলেবাসে দেওয়ার সাধারণত বইয়ে তো নেই অঙ্কটি, কোনো বইয়ে অঙ্ক নেই সাধারণত, কিন্তু এক্সামে দেওয়ার চান্স রয়েছে মাধ্যমিকে, ঠিক আছে? সেই জন্য অঙ্কটি করাচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো কী কী আমি বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। তাহলে চলো করছি। এখানে বলছে একটি 3 সেমি দৈর্ঘ্যের বস্তুকে, একটা বস্তু রয়েছে এটা 3 সেমি, ওকে, বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। উত্তল লেন্সের সামনে রাখলাম, ছবি আঁকতে হবে, ঠিক আছে? এটা ধরো আমাদের উত্তল লেন্স, উত্তল লেন্সের সামনে বস্তুকে রাখা হলো 3 সেমি। প্রতিবিম্ব কিরূপ পাওয়া যাচ্ছে? সমশীর্ষ, মানে সোজা। কোথায় পাওয়া যাবে আপাতত বুঝতে পারছি না। পাওয়া গেল, প্রতিবিম্ব পাওয়া গেল সমশীর্ষ। বলছে প্রতিবিম্বটির 3 গুণ বিবর্ধন হলে, প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে কত? 3 গুণ। এবার উত্তল লেন্সের সাহায্যে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব যেটা গঠিত হয়, সেক্ষেত্রে প্রতিবিম্ব এবং বস্তু লেন্সের একই দিকে থাকে এবং প্রতিবিম্ব বস্তুর থেকে পেছনে বড় আকারে তৈরি হয়। এই জিনিসটা যারা করে রেখেছে তারা জানে। তাহলে ছবিটি কি ধরনের হবে সেক্ষেত্রে? ছবিটি সেক্ষেত্রে হবে এই ধরনের। এটি হচ্ছে বস্তু, আই ফর বস্তু, ও ফর অবজেক্ট, আই ফর ইমেজ, বস্তু প্রতিবিম্ব 3 গুণ বিবর্ধিত হয়েছে, 3 গুণ বিবর্ধন হয়েছে, মানে রৈখিক বিবর্ধন m কত? 3। বলছে প্রতিবিম্বটির 3 গুণ বিবর্ধন হলে, মানে রৈখিক বিবর্ধন 3 লিখে নিলাম। তাহলে প্রতিবিম্বটির 3 গুণ বিবর্ধন হলে এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেমি, এটা বস্তু, এটা প্রতিবিম্ব, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেমি। বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেমি হলে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। বস্তু দূরত্ব কাকে বলে? না, বস্তু দূরত্ব তাকেই বলে, কাকে বলে? উত্তল লেন্সের এটা যদি আলোক কেন্দ্র হয়, তাহলে সেই উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব, উত্তল লেন্সের এই আলোক কেন্দ্র থেকে এই যে বস্তু আমাদের, এই বস্তুর যে দূরত্ব, এই দূরত্ব এটাকে বলা হয় বস্তু দূরত্ব, সেটাকে ইউ দিয়ে লেখা হয়। বুঝতে পারছো? তারপর বলছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কাকে বলে? উত্তল লেন্সের এই যে আলোক কেন্দ্র আছে, এই আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের যে দূরত্ব মাঝের, এটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। আমরা একটু নিচের দিকে নামিয়ে দিই, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্বকে ছোট হাতের ভি দ্বারা লেখা হয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে বস্তু দূরত্ব, আর এটা হচ্ছে প্রতিবিম্ব আর বস্তুর মধ্যে দূরত্ব 12 সেমি। বলছে যে ইউ এর মান কত, মানে প্রতিবিম্ব দূরত্বের মান, বস্তু দূরত্ব কত, আর ভি এর মান কত, মানে প্রতিবিম্ব দূরত্ব কত। ইউ আর ভি এর মান বের করতে হবে, এটাই হচ্ছে সিম্পল অঙ্ক। কিন্তু এই ইউ আর ভি কি করে বের করব সেটাই এখন আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো এম বলে দিয়েছে 3, এম 3, ভালো কথা। বের করতে হবে ইউ আর ভি। এবার ইউ আর ভি এই দুটোর মধ্যে কোনোটিরই মান আমরা জানি না, কিন্তু সেটা যদি বের করতে চাই তাহলে যে কোনো একটার মান ধরে নিই। তাহলে ধরি বস্তু দূরত্ব ইউ সমান সমান এক্স, ধরি অঙ্কটি করছি, ঠিক আছে? ধরি বস্তু দূরত্ব ইউ সমান সমান এক্স ধরে নিলাম। এবার এইখানে দেখো তো ভালো করে, এই টোটালটা হচ্ছে ভি, এই ছোটটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে 12। তাহলে ভি থেকে যদি ইউকে বাদ দিই, এই ভি আছে, ভি থেকে যদি ইউকে বাদ দিয়ে দিই তাহলে 12 পাবো। তাহলে কি লিখতে পারি যে এই টোটাল ভি, এটার ভি থেকে ইউ যদি বাদ দিয়ে দিই তাহলে কত পেয়ে যাবো? 12 পেয়ে যাবো। বুঝতে পারলে? আমি কি লিখতে পারি যে ভি মাইনাস ইউ সমান সমান 12, ভি থেকে ইউকে বাদ দিয়ে দিলাম, 12 পড়ে থাকলো, এটা ভি গোটা, এইটুকুটা ইউটাকে বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 12। তাহলে ভি মাইনাস ইউ সমান সমান 12, তাহলে ভি মাইনাস ইউ সমান সমান 12 লিখতেই পারি। এখন চিত্রানুযায়ী ভি সমান সমান ভি মাইনাস ইউ, ভি থেকে ইউ বাদ দিয়ে দিলাম, 12 সেমি হয়ে গেল, ঠিক আছে? বস্তু দূরত্ব এক সেমি ধরেছিলাম। এবার ভি মাইনাস ইউ সমান সমান 12 হয়ে গেল। এবার বা ভি সমান সমান ভি মাইনাস ইউ মানে কত ধরেছি? এক্স,
তাহলে সমান সমান 12 লিখতে পারি, সেম এখানে না লিখলেও হবে, তোমাদের ইচ্ছে। বা ভি সমান সমান 12 প্লাস এক্স লিখতে পারি কি পারি না? ইউ সমান সমান এক্স হচ্ছে, ভি সমান সমান 12 প্লাস এক্স হচ্ছে, এই তথ্য আমরা পেয়ে গিয়েছি। ইউ সমান সমান এক্স, ভি সমান সমান 12 প্লাস এক্স। এবার আসবে একটা সিম্পল সূত্র, সেটা কি? আমরা কি জানি? রৈখিক বিবর্ধন সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এই দুটো করলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। চলো করে দিই, সাইডে ছবিটি মিশিয়ে দিচ্ছি, ব্যাক করে এঁকে নাও। এখন লেখো আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি কি জানি? রৈখিক বিবর্ধন m সমান সমান, ভাষায় লেখো, রৈখিক বিবর্ধন m সমান সমান কি জানি? প্রতিবিম্বের দূরত্ব, একটু লিখেই দিই, প্রতিবিম্বের দূরত্বকে কি লিখি আমরা? ভি লিখি, বাই বস্তুর দূরত্বকে আমরা ইউ লিখি। তাহলে বা এবার খালি মান বসানোর পালা, উত্তর হয়ে যাবে। কিভাবে? দেখো, এম এর মান 3 বলে দিয়েছে, বলেছে প্রতিবিম্বর রৈখিক বিবর্ধন 3 হয়, তাহলে এম এর জায়গায় 3 বসাও, এম এর জায়গায় 3। প্রতিবিম্বের দূরত্ব ভি কত বেরিয়েছে? ভি সমান সমান 12 প্লাস এক্স, তাহলে ভি এর মান 12 প্লাস এক্স, বুঝতে পারলে? ভি এর মান বসিয়ে দিলাম। ইউ ধরেছি, ইউ কত ধরেছি? এক্স ধরেছি, তাহলে ইউ এর মান এক্স ধরে নাও। এখান থেকে এক্স এর মানটা বের করে আনছি, 3x, বা 3x সমান সমান কত লিখতে পারি? 12 প্লাস এক্স, বা এক্স এর দিকে গেলে 2x, তাহলে 2x সমান সমান 12 লিখতে পারি কি পারি না? লিখতে পারি। তাহলে x সমান সমান কত হচ্ছে? x সমান সমান 6 সেমি। x কি ধরেছিলাম? x ধরেছিলাম বস্তু দূরত্ব, তাহলে উত্তর হয়ে গেল যে বস্তু দূরত্ব, অতএব ইউ সমান সমান 6 সেমি। বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব 6 সেমি, তাহলে বস্তু দূরত্ব বের হয়ে গেল। আর কি চেয়েছে? প্রতিবিম্ব দূরত্ব মানে ভি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ভি সমান সমান কি হবে? তাহলে লেখো, আবার লেখো, প্রতিবিম্ব দূরত্ব, অতএব, এগুলো মিশিয়ে দিচ্ছি, লিখতে থাকবে খাতা ভালো করে। দেখো, অতএব প্রতিবিম্ব দূরত্ব ভি সমান সমান কি লিখেছিলাম আমরা? 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স এর মান কত? 6, 18 সেমি। তাহলে উত্তর হয়ে গেল যে বস্তুর দূরত্ব 6 সেমি, প্রতিবিম্বের দূরত্ব 18 সেমি। তো এখানে কি কঠিন কোনো কিছু ছিল? কঠিন কিছুই ছিল না। এম সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব করে দিলাম, অঙ্ক হয়ে গেল। শুধু একটা জিনিস কি, বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলেছিল। বস্তুর দূরত্ব এক্স ধরে নিলাম, তারপর আমরা যে ছবিটি এঁকেছিলাম ছবি থেকে সম্পর্ক বের করে নিলাম, মিশিয়ে দিয়েছি, এই যে ভি সমান সমান 12 প্লাস এক্স, এই সম্পর্কটি বের করলাম ছবি থেকে। তারপর যা করতে হয় আমাদের সূত্রে মান বসিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু এরা যদি তখনই করতে পারবে যখন তুমি অঙ্কটি পড়ে ছবিটি আঁকতে পারবে। ছবিটিও তখনই আঁকতে পারবে যখন উত্তল লেন্সের সাহায্যে, অবতল লেন্সের সাহায্যে, এই দুটি লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠনের যে রেখাচিত্রগুলো তোমাদের বইয়ে রয়েছে বিভিন্ন কন্ডিশনে, সেগুলো যখন পড়বে। আর সেই কন্ডিশন থেকেও একটা 3 নম্বরের অঙ্ক, 3 নম্বরের একটা কিছু দেয়, প্রশ্ন দেয়, ঠিক আছে, যে বস্তু এখানে উত্তল লেন্স এখানে থাকলে, কিংবা এরকম সরাসরি দিয়ে দেয় যে উত্তল লেন্সের সাহায্যে বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব কিভাবে গঠিত হতে পারে রেখাচিত্রের সাহায্যে দেখাও। সো এই জিনিসটা যখন বলে তো তোমাদের ওই ছবি এঁকে বোঝাতে হয়। সো ওইখান থেকে কিন্তু একটা 3 নম্বর আসে, আর একটা এদিকে অঙ্ক দেয়। সো অঙ্ক করতে গেলেও কিন্তু আমাদের ওই জিনিসটা লাগছে, তাহলে ওখান থেকে আমাদের 3 নম্বর আসবে, অঙ্ক থেকেও 3 নম্বর আমাদের চলে আসবে। তোমাদের আলো থেকে মনে হয় 3টে 3 নম্বরের আসবে। সো থিওরি দুটো, একটা অঙ্ক থাকবে হয়তো, চাপ নেওয়ার দরকার নেই, হয়ে যাবে সমস্ত কিছুই। তাহলে করতে থাকবো। তাহলে রৈখিক বিবর্ধনের এটা অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো। যে বুঝতে পেরেছো নিচে একটা কমেন্ট লিখবে, আমি দেখতে চাই যে কে এতক্ষণ ধরে পড়ছে মন দিয়ে। নিচে লেখো বুঝতে পেরেছি, যদি বুঝতে পারো, না বুঝতে পারলে লিখবে বুঝতে পারিনি রৈখিক বিবর্ধনের অঙ্ক, বুঝে দেবো আবার, চাপ নেই। তাহলে চলো, হয়ে গেল আলো অধ্যায়ের লাস্ট অঙ্ক, খুবই সোজা অঙ্ক,
হালকা ট্রিকি অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। অঙ্কে কি বলছে, বলছে বস্তুর উচ্চতা 5 সেমি, প্রতিবিম্বের উচ্চতা 15 সেমি, বস্তুর দূরত্ব 10 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব কত? কি করে করব? আমরা জানি রৈখিক বিবর্ধন m সমান সমান I/O, মানে তোমরা ভাষায় লিখবে যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত? 15, বস্তুর উচ্চতা 5, তাহলে রৈখিক বিবর্ধন m সমান সমান কত? 3, রৈখিক বিবর্ধন 3 পেলাম। এবার বলছে বস্তুর দূরত্ব 10 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে দেখো আবার আমরা কি জানি? আমরা জানি যে রৈখিক বিবর্ধন সমান সমান কি হয়? আমরা আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে রৈখিক সূত্র, রৈখিক বিবর্ধন m সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্বকে আমরা ভি লিখি আর বস্তুর দূরত্বকে ইউ লিখি, তাই তো? আমরা জানি যে রৈখিক বিবর্ধন সমান সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এটাও জানি। আবার এটাও জানি যে রৈখিক বিবর্ধন সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে উচ্চতার সাহায্যে আমরা রৈখিক বিবর্ধনের মান বের করে নিয়েছি। প্রশ্নে বস্তুর দূরত্ব 10 সেমি দেওয়া রয়েছে, বস্তুর দূরত্ব নিচে কত দেওয়া আছে? 10 সেমি, আর উপরে প্রতিবিম্বের দূরত্ব ভি লেখো বা প্রতিবিম্বের দূরত্বই লেখো, আমি ভি লিখছি, তোমরা লেখো প্রতিবিম্বের দূরত্ব। আর রৈখিক বিবর্ধন m এর মান 3 পেয়ে গিয়েছি, বা 3। এখান থেকে কি প্রতিবিম্বের দূরত্ব বের করতে পারবো? প্রতিবিম্বের দূরত্ব ভি সমান 3×30 সেমি। তাহলে উত্তর হয়ে গেল প্রতিবিম্বের দূরত্ব কত? না প্রতিবিম্বের দূরত্ব 30 সেমি। কি করে করলাম বুঝতে পেরে গেছো? ভেরি সিম্পল অঙ্ক। সো মেনলি এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা দেবে। তো আলো অধ্যায় থেকে যত ধরনের অঙ্ক আমি করালাম, ঠিক আছে, এই সমস্ত অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে একবার করে নাও, জাস্ট পরীক্ষার আগে চোখ বুলিয়ে নাও, যে কোনো অঙ্ক দেবে ইজি করতে পারবে। কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে, শুধু সংখ্যাগুলো হয়তো পরিবর্তন করে দেবে, আর লাস্টে তোমাদের যেটা করতে হবে প্র্যাকটিস করতে হবে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করতে হবে, ছোট ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। সো ঠিক আছে, আলো অধ্যায় শেষ হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল। এবার যথাসম্ভব তোমাদের পর্যায় সারণী শুরু করব, ঠিক আছে? মানে তোমাদের ভৌত বিজ্ঞানের মধ্যে যে পদার্থবিদ্যা পার্ট, সেটা আপাতত স্টপ রাখছি। এবার আমি রসায়নবিদ্যা থেকে স্টার্ট করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।